কাজিনের বিয়েতে গিয়ে নিজের ভালোবাসার মানুষটাকে বরবেশে দেখতে পাবো তা কখনোই ভাবিনি আমি। আমি দাঁড়িয়েছিলাম ঠিক ওর সামনেই, হাতে শরবতের গ্লাস নিয়ে। ওকে বরের সাজে দেখে আমার পুরো পৃথিবীটা থমকে গিয়েছিল যেন। তৌহিদকে দেখে আমি যতটা না অবাক হয়েছি, তার থেকে বেশি অবাক বোধ হয় ও হয়েছে। আমাকে দেখে ওর চেহারায় একটা চোরা ভাব ফুটে উঠল। আমার চোখ তখন জলে টলমল করছিল, কিন্তু নিজেকে যথাসম্ভব সামলানোর চেষ্টা করছিলাম। তৌহিদ নিজের চেহারার অস্বস্তি ভাবটা গোপন করার ব্যর্থ চেষ্টা করে আমার বাড়িয়ে দেওয়া শরবতের গ্লাসটি নিল। আমি হাসি মুখে জিজ্ঞেস করলাম, কি দুলাভাই, ভালো আছেন তো? আচমকায় এমন একটা প্রশ্ন করায় তৌহিদ চমকে গেল। দুলাভাই ডাকটা হয়তো সে আশা করেনি আমার কাছ থেকে। শরবতের গ্লাসটাতে মাত্র চুমুক বসিয়েছিল। এই প্রশ্ন শুনে ওর কাশি উঠে গেল। আমি তাচ্ছিল্যের সুরে বললাম, সাবধানে কাজ করবেন না, এত কেয়ারলেস হলে সব কিছুতে আটকে আটকে যাবেন। তৌহিদের চেহারা ফ্যাকাশে হয়ে গেল। আমতা আমতা করে বলল, মানে? আমি হেসে বললাম, বিয়ে করতে এসেছেন, এত ঘাবড়াচ্ছেন কেন? কই ঘাবড়াচ্ছি না তো। তাহলে আমার প্রশ্নের উত্তর দিলেন না যে? তৌহিদ থমথমে গলায় বলল, কোন প্রশ্ন? আপনি ভালো আছেন কি না? আশেপাশে আমার অন্যান্য কাজিনরা বরকে ঘিরে বসেছিল। ওরা অধীর আগ্রহে বসে আছে বর কি বলে তা শোনার জন্য। তৌহিদ কোনো মতে উত্তর দিল, ভালো আছি। আমি একটা নিঃশ্বাস ফেলে বললাম, সুন্দরী বউ বিয়ে করছেন বলে কথা, ভালো তো থাকতেই হবে। তবে আপনি আমার পরিচয় জানেন কি? আমি কনে পক্ষের লোক। তৌহিদ ঢোক গিলে বলল, হ্যাঁ তা বুঝতে পেরেছি। আমি মাথা ঝুঁকিয়ে একটু নিচু হয়ে কানে কানে বললাম, মিস্টার তৌহিদ, এখন যদি আপনার আসল চেহারাটা সবার সামনে তুলে ধরি তখন কি করবেন? তৌহিদ ফ্যাকাশে মুখে তাকালো, মিনমিন করে বলল, তুমি এখানে কেন? আর কি হও মিথিলার? আমি মিথিলা আপুর কাজিন, দূরের নয় বেশ কাছের, ঘরের মানুষ বলতে পারেন। তৌহিদ বিস্মিত হয়ে বলল, যেমন? ও আমার বড় চাচার মেয়ে। আপনি আমার সাথে প্রতারণা করেছেন। আমি সবাইকে সবটা জানিয়ে দিলে আপনার ভালো মানুষই ব্যবহারটা থাকবে তো মিস্টার তৌহিদ? কথাটা বলে আমি সেখান থেকে সরে এলাম। পিছনে ফিরে দেখি তৌহিদ শেরওয়ানির পকেট থেকে রুমাল বের করে কপালের ঘাম মুছছে। খুব নার্ভাস দেখাচ্ছে। ওর পরনে খয়েরি রঙের শেরওয়ানি, ফর্সা চামড়ায় মানিয়েছে ভালো, তবে ওর বাহ্যিক গড়ন যতটাই চমৎকার ততটাই কুৎসিত ওর ভিতরটা। আর এই কথাটা আজ বিশ্বাস করতে বাধ্য হলাম। আমার ভিতরটা জ্বলে পুড়ে যাচ্ছে, তবুও মুখে কৃত্রিম হাসি বজায় রাখলাম। এই বিশ্বাসঘাতকতার জন্য এক ফোঁটা চোখের জল ফেলতেও রাজি নই আমি। কিন্তু মন মানতে চাইছে না। তৌহিদের সাথে দীর্ঘ 4 বছরের সম্পর্ক আমার। কলেজের ওরিয়েন্টেশন অনুষ্ঠানে আমাকে দেখে নাকি ওর ভালো লেগে যায়। তারপর থেকেই আমাকে বিরক্ত করা শুরু করে। ও নিজেই প্রপোজ করেছিল আমাকে। প্রথমে রাজি না হলেও পরবর্তীতে ওর পাগলামির কাছে হার মানতে বাধ্য হলাম। রাজি হয়ে গেলাম এক সময়। আমার ইচ্ছে ছিল অনার্স শেষ করে বাসায় ওর কথা জানাবো, কিন্তু তার আগেই ও সব শেষ করে দিল, ঠকালো আমায়। অবশ্য সম্পর্কের প্রথম দিকে তৌহিদ আমার খুব কেয়ার করতো, কিন্তু আজ প্রায় 2 মাস ধরে ওর মাঝে পরিবর্তন লক্ষ্য করছিলাম আমি। ফোন দিলে কথা বলতো না, দেখা করতে চাইতো না, এড়িয়ে চলার চেষ্টা করতো। এমনকি আজ সকালেও ফোনে আমাকে বলেছে ওর শরীর নাকি খুব অসুস্থ। ভাবলাম সারাদিন অফিসে খাটাখাটুনি করে, তাই হয়তো অসুস্থ। কিন্তু ও যে আমাকে এভাবে ঠকাবে তা ঘূর্ণাক্ষরেও কল্পনা করিনি আমি। তবে তৌহিদের সত্যিটা চাইলেও কাউকে বলতে পারবো না আমি, কারণ মিথিলা আপু এই বিয়েটা নিয়ে খুব এক্সাইটেড। আপুর বয়স 29, বড় চাচার বেশ টাকা পয়সা আছে। মিথিলা আপুও সুন্দরী, তবুও মেয়ের বয়স বেশি বলে আপুর প্রায় অনেকগুলো বিয়ে ভেঙেছে। তা নিয়ে ইদানিংকালে বড় চাচা বেশ চিন্তিত ছিলেন। যদিও 29 বছর বয়সটা মোটেও বেশি নয়, তবে আমাদের সমাজে এ বয়সটাকে একটু বেশি বলেই ধরা হয়। বেশ কয়েকদিন যাবৎ মিথিলা আপুও বিয়ের চিন্তায় ডিপ্রেশন হয়ে পড়েছিল, আর পাড়াপড়শির মুখ থেকে সমালোচনা যেন সরছিলই না। বড় চাচা তো চিন্তায় চিন্তায় অস্থির হয়ে যাচ্ছিলেন। তার মধ্যে ডিফেন্সে চাকুরি করা একটা ছেলে মিথিলা আপুকে বিয়ে করতে রাজি হয়েছে।
তা শুনে আমরা খুব খুশি হয়েছিলাম। তবে বিয়েতে বরপক্ষকে মোটা অঙ্কের টাকা, খাট, আলমিরা, সোফা সেট সহ ঘর সাজানোর সামগ্রী উপহার দেওয়া হয়েছে। আর এই সমস্ত ঘটনাটা ফোনে জেনেছিলাম মাহাত ভাইয়ার কাছ থেকে। এই লোভী হয়তো তৌহিদ আমাকে ছেড়ে আপুকে বেছে নিয়েছে, কারণ আমি বলেছিলাম আমাদের বিয়েতে এসব যৌতুক দেওয়া নেওয়া হবে না। আমি এই প্রথাটাকে ভীষণ ঘৃণা করি। বড় চাচার কথা মাথায় রেখে বিয়েবাড়ির আনন্দদায়ক মুহূর্তটাকে নষ্ট করতে চাই না বলেই সবার কাছে তৌহিদের সত্যটা লুকিয়ে গেলাম। জানি না কতটা ঠিক করেছি, তবে এ মুহূর্তে ঠিক ভুলের বিচারে আমি গেলাম না। ঘরে এসে দরজা বন্ধ করে হাউমাউ করে কাঁদলাম। আমার সাথে এই জঘন্য কাজটা না করলে কি চলতো না তৌহিদের? সে একটাবার বলতে তো পারতো আমাকে আর চাই না, কিন্তু দিনের পর দিন মিথ্যে আশা দিয়ে ভালোবাসতে বাধ্য করেছে আমায়। কত শত স্বপ্ন দেখিয়েছে, এমনকি আজ সকালেও আমি জানতাম না তৌহিদ আমাকে ঠকিয়ে বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছে। কি বোকা নির্বোধ আমি। অনেকক্ষণ পর ঘরের বাইরে থেকে মায়ের ডাক শুনতে পেলাম। দরজা খুলতে বলছেন আমাকে। ইচ্ছে না থাকা সত্ত্বেও চোখ মুখ মুছে গিয়ে দরজা খুলে দিলাম। মা আমাকে দেখে অবাক হয়ে বললেন, বিয়ে খেতে এসে দরজা আটকে বসে আছিস কেন? কি হয়েছে? আমি বললাম, কই কিছু না, শাড়ির পিনটা খুলে গিয়েছিল তাই। মা ব্যতিব্যস্ত কণ্ঠে বললেন, ওহ তাড়াতাড়ি বাইরে আয়, মিথিলা তোকে খুঁজছে, কাজে চলে এসেছে, এবার বিয়ে পড়ানো হবে। মায়ের কথায় আমি খুব বেশি অবাক হলাম না, কিন্তু মনের ভিতরটাই কালো বৈশাখী ঝড় বয়ে যাচ্ছিল। ইচ্ছে করছিল সবাইকে গিয়ে বলি তৌহিদ শুধু আমার, কিন্তু ওর প্রতারণার কথা মনে হতেই ঘৃণা হলো আমার। সি, তৌহিদ আমার চাচাতো বোনের হবু স্বামী, তাকে নিয়ে সব কী ভেবে চলেছে আমি হাসি মুখে বিয়ে অ্যাটেন্ড করব। দেখি তৌহিদ কিভাবে আমার সামনে চোখ তুলে তাকায়। জানি আর কোনো দিনও সে আমার চোখের দিকে তাকাতে পারবে না। আমাকে শক্ত থাকতে হবে। তারপর নাক টেনে মায়ের সঙ্গে গেলাম সামিয়ানা টাঙ্গানো বিয়ের আসরে। বর কনেকে একসাথে বসানো হয়েছে, মাঝখানে পাতলা পর্দা দিয়ে আড়াল করা হয়েছে দুজনকে। মিথিলা আপুকে কনের সাজে অপূর্ব লাগছিল, তার মুখে সুখের হাসি। অথচ তৌহিদের পাশের সেই জায়গাটা আমার ছিল। তৌহিদ আমাকে দেখে অস্বস্তি নিয়ে চোখ নামিয়ে নিল। হয়তো ভাবছে আমি সবাইকে সব জানিয়ে দিয়েছি। আমি তাচ্ছিল্যের হাসি হাসলাম, গিয়ে দাঁড়ালাম মিথিলা আপুর পাশে। কাজী বিয়ে পড়াচ্ছেন, প্রচুর হই হুল্লা হচ্ছিল, সবাই খুব খুশি। আনন্দ ঠিকরে পড়ছিল বড় চাচার চেহারায়। শুধু আমি ঠকে যাওয়া মন নিয়ে ভালোবাসার মানুষটিকে অন্য কারোর হয়ে যেতে দেখলাম। তখন কিছুই করার ছিল না আমার। কখনো ভাবিনি আমার সাথে এমন হবে, এমনভাবে ঠকে যাব আমি। বিয়ের কার্যক্রম শেষ হতেই আমি দৌড়ে চলে গেলাম ছাদে। মরে যেতে ইচ্ছে করছে কেন জানি না। নিজেকে খুব ছোট মনে হচ্ছিল। তৌহিদের কাছ থেকে প্রতারিত হয়ে সেই মুহূর্তে আমার মাথায় কাজ করছিল না। শুধু মনে হচ্ছিল 4 বছরের সম্পর্ক কিভাবে পারলো সে এরকম করতে। পরিবারের লোকজনদের মুখের দিকে তাকিয়ে সত্যটা স্বীকার করার সাহসও হলো না আমার। ছাদে দাঁড়িয়ে অনবরত চোখের জল ফেলছিলাম। দুপুরের কড়া রোদে ঝকঝক করছিল বিয়ে বাড়িটা, বাতাস বইছিল মৃদু মন্দ। আমি এক দৃষ্টিতে উঠোনের দিকে তাকিয়ে আছি। মুখে সাজগোজ সব লেপটে গেছে। হাতে থাকা টিস্যু দিয়ে চোখের কাজলটা মুছলাম। গলা শুকিয়ে আসছিল, পানি প্রয়োজন। চোখ মুছে নিস্তেজ পায়ে নিচে নামতে যাব, তখনই ছাদের দরজায় এসে দাঁড়ালো রিনি আপু। ও হলো আমার মেজো চাচার মেয়ে, আমার আরেক কাজিন। এই একটা মেয়ে যে আমার সব সিক্রেট জানে। আমাকে দেখে আপু বিস্ফোরিত গলায় বলল, এই নুহা, তোকেই তো খুঁজছিলাম, ছিলি কোথায় তুই? রিনি আপুকে দেখে আমি থমকে দাঁড়ালাম। ওর কথা শুনে আমি বুঝতে পারছি আপু কেন এমন ব্যবহার করছে। সে তো তৌহিদ আর আমার ব্যাপারে সবটা জানে, তাই অবাক হওয়াটা বড় ব্যাপার না। আমি নরম গলায় বললাম, এই তো ছাদেই ছিলাম। কেন বলো তো? রিনি আপু বিস্ময় নিয়ে বলল, আরে নিচে কি ঘটেছে তুই দেখোস নাই? তুই তৌহিদকে দেখেছিস? ওর সাথে মিথিলার বিয়ে হচ্ছে। আমি বললাম, হ্যাঁ দেখেছি তো। আপু উৎকণ্ঠিত হয়ে বলল, তুই জানতি তৌহিদের আজ বিয়ে? তোর সাথে ওর ব্রেকআপ হয়েছিল নাকি? জানি না তো আমি। এই বল না। আপুর কথা শুনে ভিতরের সব কষ্ট কান্না হয়ে বেরিয়ে এলো। না আপু, আমি কিছুই জানতাম না, তৌহিদ আমায় ঠকিয়েছে। রিনি আপু ভীষণ অবাক হয়ে আমাকে ছাদের একপাশে টেনে নিয়ে গেলেন। রোদ যাতে গায়ে না লাগে সেজন্য ছায়া পড়ে সেই জায়গা বেছে
আমাকে নিয়ে সেখানে দাঁড়ালেন। তারপর উৎকণ্ঠা নিয়ে জিজ্ঞেস করলেন, তুই আটকালি না কেন ওকে? সবাইকে জানালি না কেন তোর সাথে ওর সম্পর্ক ছিল? আমি ঢোক গিলে বললাম, এটা কি ভালো হতো?
আমি তোমার সঙ্গে যাব। মা রেগে গিয়ে বলল, পাগল, এত বড় মেয়ে হয়েছিস তাও মায়ের আঁচল ধরা ছাড়া চলতে পারিস না। উফ মা, এত কথা বলছো কেন? মা ধমক দিয়ে আমার ডান হাত চেপে ধরে টেনে নিয়ে বলল, চল আমার সাথে। মায়ের পিছু পিছু আমি পর্দা ঠেলে ভিতরে ঢুকলাম। সবাই আমার দিকে তাকালো। প্রচণ্ড অস্বস্তিতে গাঁট হয়ে দাঁড়ালাম আমি। ডালিম কুমারের বোন হাস্যোজ্জ্বল মুখে আমাকে নিজের পাশে বসালো। বড়রা সবাই আমাকে সহজ হওয়ার জন্য বললেন। সবাই খুব হাসি খুশি, যার ফলে মানিয়ে নিতে আমার তেমন সমস্যা হলো না। ওদের যে বিষয়টা আমার পছন্দ হয়েছিল তা হলো ডালিম কুমারের পরিবারের সবাই শিক্ষিত। ওরা কেউই আমাকে অন্য সবার মতো হেঁটে দেখাতে বললেন না, উচ্চতা মাপলেন না, গায়ের রং ঘষে দেখলেন না, চুলের সাইজ নিয়ে প্রশ্ন করলেন না। আমাকে তারা খুব পছন্দই করলেন এবং আমাকে বেশ কিছু বই উপহার দিলেন। সর্বোপরি আমি ডালিম কুমারের পরিবারের উপর মুগ্ধ হয়ে গেলাম। আমাকে আর ডালিম কুমারকে বলা হলো আলাদা করে কথা বলতে। মা আমাকে ওনার সাথে জোর করে ব্যালকনিতে পাঠিয়ে দিলেন। আমি কিছু জিজ্ঞেস করলাম না। ডালিম কুমারই প্রথমে কথা শুরু করলো এবং আমার পছন্দ অপছন্দ জানতে চাইলো। আমি বই পড়তে ভালোবাসি কিনা, ঘুরতে যেতে পছন্দ করি কিনা, এসব কিছু আমিও নির্দ্বিধায় উত্তর দিলাম। কথা বলার এক পর্যায়ে জানতে পারলাম ডালিম কুমারের নাম নুহাশ। এই নাম শুনে আমি এতটাই হতভম্ব হয়ে গিয়েছিলাম যে বেশ কিছুক্ষণ একটা ঘোরের মধ্যে চলে গিয়েছিলাম। কি বলবো তা ভেবেই পাচ্ছিলাম না। আমার নামের সাথে এত মিল। কোনো ক্রমে যদি আমাদের বিয়ে হয়ে যায় তাহলে লোকে নাম শুনে ভাববে আমরা বুঝি একই মায়ের পেটের ভাই বোন। ব্যাপারটা কেমন বিদঘুটে লাগলো আমার। ডালিম কুমার বোধহয় সেটা বুঝতে পারলেন, তাই হেসে জিজ্ঞেস করলেন, মিস নুহা, আপনি কি আমাদের নামের ব্যাপারটা নিয়ে ইরিটেটিং ফিল করছেন? আমি হতচকিত হয়ে বললাম, না মানে নুহা, নুহাস নাম দুটো কেমন মিল না, কেমন ভাই বোন টাইপ লাগে। ডালিম কুমার মুচকি হেসে বললেন, আঙ্কেল মানে আপনার বাবার আমাকে পছন্দ করার পিছনে এটা কিন্তু প্লাস পয়েন্ট। মানে বাবার সাথে আপনার পরিচয় কিভাবে? পাবলিক লাইব্রেরিতে। আমি আর আব্বু নিয়মিত সেখানে বই পড়তে যাই। আঙ্কেলও তো বই পড়ুয়া মানুষ, ওখানেই দেখা আব্বুর সাথে। উনি প্রায়ই আমাদের বাসায় যেতেন, ফলে ওনাদের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে ওঠে। বিয়ের প্রসঙ্গ কিভাবে উঠল তাহলে? বাসা থেকে বাবা মা বিয়ে দিতে চাচ্ছে শুনে আঙ্কেল আমাকে পছন্দ করলেন এবং আব্বুকে জানালেন যে আমার সাথে তিনি তার মেয়ের বিয়ে দিতে চান। তাছাড়া নুহাস নামটাও নাকি আঙ্কেলের মেয়ের সাথে যায়। আমার প্রতি ওনার একটা আলাদা অনুভূতি আছে বুঝতে পারি, যেটা বাবা ছেলের সম্পর্কে থাকে। আপনার বাবাকে আমার খুব পছন্দ। ওরকম সহজ সরল মানুষ আমি আদতে দেখিনি। কাকতালীয় ব্যাপার, তাই না? নুহা আর নুহাস নাম দুটো আসলেই খুব মিল, আমাদের খুব মানাবে। আমি ব্রু কুচকে বললাম, তাতেই আপনি রাজি হয়ে গেলেন? ডালিম কুমার স্পষ্ট গলায় বলল, তবে আপনি চাইলে আপনার দেওয়া নামেও ডাকতে পারেন মিস নুহা। আমি অবাক হয়ে বললাম, আমার দেওয়া নাম মানে? উনি কপালে বাজ ফেলে খানিকটা ঝুঁকে বলল, ডালিম কুমার। আমি থতমত খেলাম। এই লোক জানলো কিভাবে এটা? নিশ্চয়ই বাবা বলে দিয়েছে। উফ, বাবাকে নিয়ে আর পারা যায় না। ওদিকে নুহাস আমার দিকে তাকিয়ে ছোট ছোট চোখ করে হাসছে। গা জ্বলে গেল আমার। কঠোর গলায় জিজ্ঞেস করলাম, আপনি যেন কিসের চাকরি করেন? নুহাস আগের মতোই হেসে হেসে বলল, কলেজে বাংলা পড়ায়। আমি একটা দীর্ঘশ্বাস ফেলে জিজ্ঞেস করলাম, আপনি কি আমার সম্পর্কে সব কিছু জানেন? আমার আগে একটা প্রেম ছিল এবং সে আমায় ধোঁকা দিয়েছিল। সে কাকে বিয়ে করেছে জানেন? আমার ওই কাজিনকে। আমার মনে হচ্ছে এগুলো সব আপনার জেনে রাখা উচিত। নুহাস মনোযোগী শ্রোতার মতো বলল, ওয়েল, তাহলে আমারটাও বলে ফেলি। আমি অবাক হয়ে বললাম, কি বলে ফেলবেন? নুহাস আলতো হেসে বলল, কলেজ জীবনে ওঠার পর আমারও একটা প্রেম ছিল, কিন্তু সেটা বেশি দিন টেকেনি। কারণ আমি বই পড়তে খুব পছন্দ করতাম, যেটা ওর মোটেও পছন্দ ছিল না। তাই দুজনের সম্মতিতেই ব্রেকআপ করে ফেলি। বিস্মিত কণ্ঠে আমি বললাম, এত সামান্য কারণে কেউ ব্রেকআপ করে? আপনি পেশাব করে নিতেন। তার দরকার পড়েনি। ও অন্য কাউকে খুঁজে নিয়েছিল এবং বিয়ে করে তারা সুখীও আছে।
আমি জিজ্ঞাসু চোখে তাকালাম। তারপর নুহাস নির্লিপ্ত কণ্ঠে বলল, এরপর আর সম্পর্কে জড়াইনি। ভাবলাম বিয়ে করে একেবারে বউয়ের সাথেই প্রেম করব। আমার পছন্দের তালিকায় 1 নম্বরে আছে বউ পড়ুয়া মেয়ে, যে বইয়ের সাথে সাথে স্বামীকেও ভালোবাসবে। আমি আগ্রহ নিয়ে নুহাসের কথাগুলো শুনছিলাম। কেন জানি না ওর চিন্তাভাবনা ধ্যান ধারণা আমার পছন্দ হয়ে গিয়েছিল। যেমনটা আমি চাইতাম ঠিক সেরকমই ছিল সে। আলাপচারিতার শেষ পর্যায়ে নুহাস আমাকে জিজ্ঞেস করলেন, ডালিম কুমারের কুমারিনী হতে রাজি আপনি মিস নুহা? আমি লজ্জাবতী রূপ ধারণ করে উত্তর দিয়েছিলাম, ডালিম কুমারের কুমারিনী হতে রাজি আমি মিস্টার নুহাস। আমার উত্তর শুনে নুহাস মুচকি হেসে তার পাঞ্জাবির পকেট থেকে একটা সাদা রঙের ছোট বক্স বের করলো। সেটা খুলে একটা আংটি বের করে আমার আঙ্গুলে পরিয়ে দিয়ে কেঁপে যাওয়া গলায় বলল, আপনি আমার ব্যক্তিগত ডালিম কুমারিনী, তাই চিহ্ন এঁকে দিলাম। ভালোবাসার নতুন আরেক অধ্যায় শুরু করতে চাই আপনার সাথে। পবিত্র ভালোবাসার বন্ধনে আবদ্ধ করে রাখতে চাই সারা জীবন। আপনার সুখ দুঃখের ভাগিদার হতে চাই। আমি মুগ্ধ হয়ে শুনে গেলাম নুহাসের কথা। অতঃপর বিয়েতে পিছিয়ে যাওয়ার কথা ভাবলাম না। জীবনকে নতুন রূপে গড়ে তোলার জন্য বিবাহের চূড়ান্ত সম্মতি দিলাম আমি আর নুহাস। দুই পরিবারই যখন রাজি তখন তারা আর দেরি করতে চাইল না। বিয়ের দিন তারিখ ঠিক করে ফেলল সেদিনই। বিয়েতে কোনো দেনা পাওনা ছিল না। গুনে গুনে ঠিক 15 দিন পর জাঁকজমকভাবে আমার বিয়ে হয়ে গেল নুহাসের সাথে। আমি লিগ্যালি ডালিম কুমারের ডালিম কুমারিনী হয়ে গেলাম। সংসার জীবন শুরু হলো তখন। ধীরে ধীরে দুজনের মধ্যে ভালোবাসাটাও হয়ে যায়। আমি নিজের চাকরি সংসার সবই সামলাতে পারছিলাম শুধু শ্বশুরবাড়ির সাপোর্টের কারণে। নুহাসদের মতো ভালো পরিবার আমি কোথাও দেখিনি। সবাই এত বন্ধুত্বপূর্ণ যে সেই পরিবারে আমার কখনো কষ্ট হয়নি। আমি নুহাসকে ডালিম কুমার ডাকতাম বলে ও আমার নাম দিল ব্যাং। এভাবেই খুনসুটিতে কেটে যাচ্ছিল দিনগুলো। একসময় আমার কোল আলো করে এলো আমার ছেলে। নুহাস প্রায়শই ভেঙ্গিয়ে বলতো, নুহা এ আমার ব্যাঙ্গাসি। আমি রেগে জ্বলন্ত চোখে তাকালেই মিনমিন করে বলতো, না না না, তুমি আমার ডালিম রানী, এ আমার ডালিম পুত্র। মানুষের জীবনে উত্থান পত্তনের ঢেউ জনম ভরে বইতেই থাকে। কখনো সুখের চাদরে জীবন ঘেরাতো, কখনো দুঃখ ভরপুর জীবন। তবে এগুলো ক্ষণস্থায়ী, কেননা দুঃখের পরেই সুখ আসে। জীবনের চলার পথকে মসৃণ করতে প্রচেষ্টার পাশাপাশি একজন ভালো মনের মানুষও প্রয়োজন। আমাদের জীবনের চলার পথ সবসময় বন্ধুর। আজ যখন নীরবে নিভৃতে বসে বিগত দিনগুলোর কথা ভাবি এবং গভীরভাবে চিন্তা করি, তখন বুঝতে পারি সেসব ছিল আমার ডায়েরির একটি দুঃসময় ঘেরা পৃষ্ঠা। জীবনের নেওয়া অন্যতম এক কঠিন পরীক্ষা। তবে শেষ অবধি সবার সহযোগিতায় সেই কঠিন পরীক্ষাতে আমি পাশ করতে পেরেছি এবং আজকের জীবনটা লাভ করেছি। মিথিলা আপুর আর তৌহিদ জাপানেই থাকে। তাদের একটা 3 বছরের মেয়ে আছে। তবে তৌহিদের অসুখটা আজও পুরোপুরি সারেনি, আর কোনোদিন সারবে কিনা তাও জানা নেই কারো। তবে এ পর্যায়ে এসে বলতে পারি, মানুষের জীবনে ভালোবাসা একবার আসে না, দ্বিতীয় বা তৃতীয়বারও আসতে পারে। বরং কোনো ভালোবাসাকেই আমরা ভুলতে পারি না। তৌহিদের প্রেমে পড়াটা ছিল মরীচিকা, যার পিছনে ছুটতে গিয়ে একসময় আমি দহন ক্রিয়ায় পুড়তে পুড়তে কয়লা হয়ে গিয়েছিলাম। কিন্তু দিন শেষে আমি ভালো আছি। আমার মতো এমন কত মেয়ে আছে যারা কম বয়সের একটি ভুল সিদ্ধান্ত নিয়ে নিজের জীবনটাকে ভুল পথে চালিত করে মরুভূমিতে হারিয়ে যায়। দিন শেষে তারা আফসোস করে। তবে আমার জীবনে একাকী বিকেল এখন খুব কমই আসে। সব বিকেলেই নিজের ভালো লাগা মন্দ লাগা প্রকাশ করার জন্য নিজস্ব একটি ডায়েরি থাকে। নুহাস নামক সেই ডায়েরিটি আমার সব দুঃখ যন্ত্রণা নিজের করে নেয়। আলাদিনের দৈত্যর মতো আমার সব চাওয়া পাওয়া পূরণ করায় মগ্ন থাকে সে। একইভাবে আমিও তার আবদার পূরণে সচেষ্ট থাকি। দুজনেই একে অপরের একাকী বিকেলের সঙ্গী যেন। আমার জীবনের আকাশে নুহাসের মতো কোনো চাঁদ ছিল বলেই চারপাশের জগৎটা হয়ে উঠেছে নক্ষত্রের ন্যায় উজ্জ্বল। নুহাস নামক ডালিম কুমারটাকে আমার সকল রক্তিম বিকেলের সঙ্গী হিসেবে আজীবন পাশে চাই, খুব করে চাই। সমাপ্ত।